আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক জাতীয় ফুটবলার এবং সংগঠক রেহানা পারভীন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো এখন তো আমাদের দেশে মহামারী করোনা ভাইরাস চলছে, শুধু আমাদের দেশেই না, পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। সবকিছু থমকে গেছে, সবকিছু স্টপ হয়ে আছে এবং আমরা সবাই ঘরে বসে একটা সামাজিক দূরত্ব বজায় রাখছি। এই সময়টা কিভাবে কাটাচ্ছেন বা কি করছেন? আসলে আমি তো এখন খেলছি না, আমি সাবেক খেলোয়াড়, আপনি আগেই বললেন, এখন সংগঠক হিসেবে আছি। তবে আমি যারা দেখছি যে প্লেয়াররা কিছু আছেন, মানে বিশ্ব থেকেই আপনি যেটা বললেন, দেশ এবং বিদেশ সম্পূর্ণভাবেই খেলোয়াড়রা আমরা আসলে এমন বদ্ধি হয়ে আছি, যেমন স্বাভাবিক জীবনযাপন কিন্তু এক ধরনের, আমাদের স্পোর্টস হলো এক ধরনের। আসলে ফিটনেস না থাকলেই সে আসলে ফিটনেস থেকে আর কিছুই করতে পারে না। আমাদের ফার্স্ট টাইম হলো ফিটনেস। আসলে যে আমাদের প্লেয়াররা যে প্র্যাকটিস করতে পারছে না, এটা আসলে খুব প্রবলেম হচ্ছে। আমাদের দেশ এবং বিশ্বে আমাদের খেলার উপরে খুবই একটা খারাপ প্রভাব পড়বে। আমাদের সামনে অনেক গেম ছিল, সেই গেমসগুলো আমরা বিতাড়িত হচ্ছি, আমরা গেমসগুলো আমরা এসে অংশগ্রহণ করতে পারছি না। সত্যি এটা একটা বিষয় যে সত্যি যে কি বলবো, আর আসলে সেটার কিছু নেই বলার। আর হলো যে আমরা প্লেয়াররা বাসায় আছে, অনেক প্লেয়ার আছে যে নিডি, তারা হলো যে তারা খেতেই পারছে না। হ্যাঁ, তারা হচ্ছে এই খেলার সুবিধায় কিন্তু তারা কিন্তু অনেক এটা পারিশ্রমিক করে পয়সা টয়সা পেত, কিন্তু এই জিনিসটাও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে এই খেলাধুলা থেকে। সত্যি এটা আমাদের অনেক করুণা। মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদের জন্য একটা ভালো কিছু করছেন। এটা খেলোয়াড়দের অন্য সংস্কৃতি বা অন্য যারা আছে সেগুলো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের স্পোর্টস মিনিস্টার এর মধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রতিটা ফেডারেশনে যারা দুস্থ ক্রীড়াবিদ এবং দুস্থ সংগঠক এবং রেফারি আছেন তাদেরকে কিছু অর্থ সহায়তা দিবেন আর কি। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমি থ্যাংক জানাচ্ছি যে এই সময়ে এই জায়গায় ক্রীড়াকে নিয়েও ভাবছে। সত্যি আমি তাদেরকে স্যালুট করি। আর দ্বিতীয় হচ্ছে যে গ্রামে গঞ্জে যারা আছে তারা কিন্তু আসলে আমাদের যারা ভালো লেভেলে চলে আসছে তারা কিন্তু বাহিনীগুলোতে চাকরি করছে, তাদের সমস্যা হচ্ছে না। অনেকে হয়তো প্রশ্ন করে বুঝতে পারছে সব খেলোয়াড়রা কিন্তু ইকোনমিক্সে যে পুয়ার তা কিন্তু না। যেমন আর্মিতে, আর্টসারে, বিজেএমসিতে, তারপর হলো বিডিআরে সবাই কিন্তু চাকরি করছে, মেয়েরা ছেলেরাও, তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না। আমি অসুবিধার কথা সেই লোকদের কথা ভাবছি যে 64টা ডিস্ট্রিক্টের মধ্যেই গ্রামগঞ্জে, তারপরে ইউনিয়নের পর্যায়ে যে প্লেয়াররা আছে আসলে ওরা খুবই অসহায় দিন কান করছে। আমি ইমিডিয়েটলি আমার এলাকা কুড়িগ্রাম, আমি ওখানে কিছুটা হলো ত্রাণের সহযোগিতা করেছি। আমার এখানে স্পোর্টস একাডেমি আছে, আমি তাদেরকে কিছুটা হলো সহযোগিতা করেছি, কিন্তু ওদের পাশে থেকে আমি দেখেছি আসলে ওরা অনেক অসহায় আছে। হ্যাঁ, ওদেরকে যদি আরও যারা বিত্তশালীরা আছেন তারা যদি তাদেরকে এই হিসেবে হেল্প করে আমার মনে খুব ভালো হবে। আরেকটা বিষয় হলো যে ফিটনেসের কথা না বললেই নয়, কিছু প্লেয়াররা আছেন যে আমরা দেখতে পাচ্ছি তারা ঘরে বসে কিছুটা জিম করছে, কিন্তু একটু আছে তাহলে, কিন্তু এটাইতে সম্পূর্ণ পর্যাপ্ত না। আমাদের আসলে মাঠেই বের হতে হবে, মাঠে প্র্যাকটিস না করলে আমাদের আসলে কিছু করার নেই। তো সরকার ইতিমধ্যেই এই বিষয়টার দিকে বা স্পোর্টসের যেই সেক্টরটা সেটার দিকে নজর দিয়েছেন এবং সব দিকেই তারা নজর দেওয়ার চেষ্টা করছেন। এই পর্যন্ত সরকারি প্রণোদনা অনেকে পেয়েছেন বা পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় আরও কি উদ্যোগ সরকারের নেওয়া উচিত এই স্পোর্টস সেক্টরটাকে আরও বেশি ঠিক রাখার জন্য? আমি মনে করি যে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী একজন নেত্রী, সে যে এত বড় করোনা মোকাবিলা করছে, এজন্য তাকে আবার থ্যাঙ্কস জানালাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে যাকে সহযোগিতা করানো দরকার, অন্যরা, আমি নাম বলতে চাচ্ছি না, সেই সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী মানে পাচ্ছে না। আর সরকার একার পক্ষে কি সম্ভব করার, সরকার যথেষ্ট করছে, এত কি করবে। আমরা যদি সবাই সরকারের উপরেই ডিপেন্ডেড করি যে আমার সরকার এই দেবে ওই দেবে, কিন্তু তা না। আমার সেফটি আমার কাছে, আপনার সেফটি আপনার কাছে। এই যে আমি ভাবি যে রাস্তাঘাটে পুলিশ অন্যরা দেখি করছে যে বের হবেন না, ঘরে থাকেন, এই যে বারবার বলছে, কেন বলছে? এটা কি আমার দায়বদ্ধ নেই, আপনার দায়বদ্ধ নেই? আমি কেন বের হব, আপনি কেন বের হবেন, তাই না? এই যে যদি আমরা এই ভিতর থেকে আমরা এটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে তো সরকারকে এত রিস্ক নিতে হচ্ছে না। আর সরকার এত প্রণোদনা দিচ্ছে, সবাইকে তাকে হেল্প করছে। আমার মনে হয় আরও যদি সরকারকে হেল্প করে, আমার মনে হয় সরকার কেন, আপনি আমি সবাই মিলেই করোনামুক্ত আমরা দেশ করতে পারি।
যেহেতু আপনি একজন সংগঠক, আপনার কাছে জানতে চাই বর্তমানে নারী ফুটবলারদের কি অবস্থা, বা আমাদের দেশে নারী ফুটবলারদের কতটুকু অগ্রগতি হয়েছে? নারী ফুটবলারদের এখনো অগ্রাধিকার নেই। আমি বললাম ক্রীড়ামন্ত্রী থেকে যে আমরা চেয়েছি যে মানে 15 মেকে 15 ছেলেকে প্রণোদনা দেওয়া হবে, এই জিনিসটা আমি জানতে পারলাম, কিন্তু এখনো ওই পর্যন্তই জানা, আর জানি না। কিন্তু ফুটবল ফেডারেশন এটা কি করছে আসলে এটা বলতে পারবো না। হচ্ছে যে ফুটবল ফেডারেশনের সাবেক কোনো খেলোয়াড় আছে বা ওখানে তাদেরকে নিয়ে যে পরামর্শ করে কথা বলবে, আসলে তারা কিন্তু সেটা করছে না। তারা আসলে কি নিয়ে যে ব্যস্ত আছে সেটা একমাত্র আল্লাহই জানে। তবে আমি মনে করি যে যে ক্রীড়াবিদরা আছেন, আমরা অনেক ক্রীড়াবিদ, বঙ্গমাতা নামে যে ক্রীড়াবিদগুলো উঠেছে ওখান থেকে আমরা জাতীয় দলে নিয়ে আসি। এই প্লেয়ারদেরকে আমি মানে ফুটবল ফেডারেশনকে আমি অনুরোধ করব এই প্লেয়ারদেরকে খুঁজে বের করা, এবং তাদেরকে, আমার যশোরে কিছু প্লেয়ার আছে, ওরা অনেক দিনারি অনেক খুব কষ্টে আছে। নারায়ণগঞ্জে কিছু প্লেয়ার আছে মহিলা, এরা খুব অনেক কষ্টে আছে। আমি চাচ্ছি যে এদেরকে খুঁজে বের করে এদেরকে ফুটবল ফেডারেশন সহায়তা দিলে আমি খুব খুশি হব। তো আপনি সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত আছেন, জানতে চাই যে কি কি ধরনের সামাজিক কাজ বা কি কি সামাজিক উন্নয়নে আপনি অংশগ্রহণ করেন? আমি একটা এনজিওতে আছি, অপরাজয় বাংলাদেশের। এটা সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের কাজ করা। আমাদের শেল্টার আছে অনেক, এই শেল্টারগুলোকে আমরা নার্সিং করি। অনেক নিডি বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদেরকে আমরা খাওয়াই, পড়াই এবং তাদেরকে আমরা রাখি। এই অবস্থায় করোনা মোকাবিলায় আমার আছেন ওয়াহিদা ম্যাডাম আছেন, যথেষ্ট মানে কাজ করছেন। তাকে আমরা কিছুটা হলেও সহযোগিতা করছি, তবে আমার ম্যাডামকে অনেক ধন্যবাদ দিচ্ছি। উনি খুব এই এনজিওটাকে নিয়ে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, সেই ফুটপাতে বাচ্চাদেরকে নিয়ে তারা শেল্টার থেকে রাখছে, এখন চলমান আছে, চলছে। আচ্ছা, তো বাংলাদেশের এই পর্যায়ে এসে, বা আমরা যদি দেশের অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলো দেখি, সেখানে দেখতে পারি যে ফুটবলের কিন্তু একটা অন্যরকম সমাদর, বা তারা ফুটবলটাকে অন্যভাবে সমাদৃত করে। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশে ফুটবলটা একটু পিছিয়ে। আর নারী ফুটবলের কথা যদি বলা হয়, বা নারীদের ফুটবলের কথা বলা হয়, তাহলে সেটা আরও অনেক বেশি পিছিয়ে। এই জায়গাটাকে আমাদের ক্রিকেটের সমতুল্য করে তোলার জন্য কি কি করণীয় বলে আপনি মনে করেন? একটু ক্লিয়ার করি, আমি ক্রিকেট কিন্তু কয়েকটা কান্ট্রি খেলে, ফুটবল কিন্তু অনেকটা কান্ট্রি খেলে। তো ফুটবলের সঙ্গে আমরা মানে পৌঁছাতে গিয়ে আমাদের অনেক আরও আমাদেরকে সাধনা করতে হবে। আর এর মধ্যে আমরা বলবো যে টপ লেভেল এবং তড়িৎ গতিতে কিন্তু আমরা সাধনাতে পৌঁছে গেছি। তো আমাদের জানেন যে আমাদের আন্ডার-19, আন্ডার-16, আন্ডার-17 আমরা দেশে বাইরে রেজাল্ট করেছি। আর মহিলা যে সিনিয়র টিমটা গত সাব গেমসে অংশগ্রহণ করলেন না, এটা ফুটবলের ব্যর্থতা আমি মনে করব। তবে অংশগ্রহণ করা উচিত ছিল, কারণ যত টুর্নামেন্ট করব, যত অংশগ্রহণ করব, তত আমরা ডে বাই ডে আমরা জানতে পারবো, আমার ভুল ত্রুটিগুলো শিখতে পারবো, ভুল ত্রুটির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা এটাতে আমরা বড় হতে পারবো। তো যাই হোক, ফুটবল ফেডারেশন কেন যে সেই সাব গেমস খেলাটাকে অংশগ্রহণ করলো না এটা জানি না, পরে আমরা মানে এক ধাপ পিছিয়ে গেলাম। তো আমরা প্রতিটা দেশ আগাচ্ছে, আমরা খালি পিছাচ্ছি। এখন র্যাঙ্কিংয়ে আমাদের এখন সব শেষেই আমাদের মহিলা টিম, যে মহিলা টিমটা আমরা একটু ভালো ছিলাম, এখন কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচেই চলে আসছি। তো বাই কেন আমরা আগাবো না, কেন আমরা পিছাচ্ছি? এটা আসলেই সরকারকে দোষ দিব না, সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে, সরকার যথেষ্ট আমাদেরকে ইকোনমিক্স যে প্রয়োজন ছিল সেটা আমাদেরকে দিচ্ছে, স্পন্সর এগিয়ে আসছে, কিন্তু আসলে আমাদের সাংগঠনিক অভাবের মধ্যেই মনে হয় যে আমরা পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আপনি যখন ফুটবল খেলা স্টার্ট করেছিলেন, তখন তো মেয়েদের ফুটবল খেলার নজির খুব একটা ছিল না, বা তখনকার সময়টা একটু অন্যরকম ছিল। আমাদের যেহেতু মুসলিম প্রধান দেশ, বা আমরা একটু কনজারভেটিভ মাইন্ডেড, সেই জায়গা থেকে মহিলারা বা মেয়েরা ফুটবল খেলবে, এটা একটু ভাবাটা অন্যরকম ছিল সেই সময়টা। সেই সময়টাতে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আপনি, বা কি কি ফেস করতে হয়েছে? না, এখনও তো আমরা যে একেবারে সব কিছু মিলিয়েই যে একেবারে অনেক বড় হয়ে গেছি বা আমরা স্বাধীন চলছি তা কিন্তু না, এখনও কিন্তু আমাদের প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতাকে নিয়েই তারপরেও কিন্তু আমরা যুদ্ধ করে এক পাট আমরা এগিয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই, আপনার শিক্ষা, আপনার ক্রীড়া, আপনার সংস্কৃতি, সব ক্ষেত্রেই। তো যাই হোক, তবে একটাই বিষয়ে আমরা পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী নারী বলেই আমরা কিছুটা ছাড় পেয়ে যাচ্ছি। মনে হয় যে নারী প্রধানমন্ত্রী না থাকলে আমরা হয়তো ছাড়ও পেতাম না, অথবা আরও মেয়েরা যে এগিয়ে আসছে, এগিয়ে যাওয়াটা আমাদের হয়তো বিলুপ্ত হয়ে যেত, বা আরও আমরা পিছিয়ে থাকতাম। হ্যাঁ, যেতাম এককালে হয়তো, কিন্তু হয়তো আরও তড়িৎ গতিতে আমরা আগাতে পারতাম না। আচ্ছা, ক্রীড়ার উন্নয়ন বা ফুটবলের উন্নয়নের জন্য তো সবাই সবভাবেই কাজ করছে। তো আপনার কাছে কি মনে হয় এখনকার মেয়েরা আসলে ফুটবলের প্রতি কতটুকু আগ্রহী? না, এখন ফুটবল যেহেতু বাধ্যতামূলক বঙ্গমাতা,
যেটা প্রতিটা স্কুলেই এটা খেলা হয়, এটা সরকারিভাবে এটা করেছে। তো এই জন্য এখন আর ইয়ে নেই, বাধ্যকতাটা নেই, বাধ্যকতাটা যে ওরা খেলতেই হবে, না হলে তার স্কুলে পড়তে হবে না। এই জিনিসটা করেছে বলেই আজকে কিন্তু আমরা ফুটবলে ভালো করতে পারছি, এবং ফুটবল, ক্রিকেটে অন্য মেয়েরা, ছেলেরা দুভাই পক্ষেই কিন্তু আমরা এটা ভালো করতে পারছি। তো এই যে বাধ্যতামূলক, প্রতিটা বাধ্যতামূলকই করা উচিত। যেমন মেয়েদের মার্শাল আর্টও শেখার কিন্তু প্রয়োজন। তো এটা যদি সরকার যদি প্রতিটা স্কুলেও এরকম ফুটবলের মতন যদি মার্শাল আর্টটাও যদি প্রতিটা স্কুলেই তৈরি করে, তা আমার মনে হয় যে মেয়েরা শুধু প্রতিযোগিতা করেই যে সাব গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস খেলতে হবে তা না, নিজের সেফটি, নিজের আত্মরক্ষার জন্য কিন্তু সে নিজে শিখতে পারে বা নিজে স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, তো এই খেলা নিয়ে বা ফুটবল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমার রেহানা স্পোর্টস একাডেমি আছে, আর ওই একাডেমিতে আমার উদ্দেশ্য যে বাল্যবিবাহ হয়ে যায়, যাতে মেয়েরা আসে, খেলাধুলা করে, খেলার মধ্যে একটা পরিবেশ পায়, আর ছেলেরা মাদক থেকে অনেক দূরে থাকে, আর ওরা খেলার মধ্যেই যেন ব্যস্ত থাকে, এই আমার আশ্বাস। আর আমি ক্রীড়াটাকে নিয়ে আছি। আর ফেডারেশনে তো আসলেই যোগ্য লোকের চান্স পাওয়ার খুবই ডিফিকাল্ট। কিছু কিছু লোক যারা তারা এসে আছেন, ফেডারেশনগুলো চালাচ্ছেন। তা আসলে আমি সরকারকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে বলবো, বা সবার কাছে আমার একটাই অনুরোধ যে ক্রীড়া সংগঠক যেন ভালো থাকে। ক্রীড়া সংগঠক যদি ভালো হয়, খেলার মান বাড়বে, ভালো প্লেয়ার তৈরি হবে, এবং আমাদের দেশ অনেক বড় হবে, এবং ভালো কিছু আমরা দেশের বাইরে থেকে অর্জন করতে পারবো ক্রীড়াক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলার থাকে প্লিজ। এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে চায়ের চুমুকে ডাকার জন্য। আর চায়ের চুমুকে আমি অনুষ্ঠানটা যেহেতু সকালেই, আমি এটা রেগুলার আমি দেখার চেষ্টা করি এবং দেখি প্রায়। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।